ত্রিপুরার ইতিহাস, ত্রিপুরার মাণিক্য রাজাদের ইতিহাস। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আজকের আলোচনা দ্বিতীয় রত্নমাণিক্য। 1685 থেকে 1712 খ্রিস্টাব্দ পর্যন্ত যিনি শাসন করেছেন, প্রায় 28 থেকে 30 বছর। পিতা রামদেব মাণিক্যের মৃত্যুর পর 1685 খ্রিস্টাব্দে দ্বিতীয় রত্নমাণিক্য ত্রিপুরার সিংহাসনে আরোহণ করেন। তখন তার বয়স ছিল খুবই কম। ত্রিপুরা বুরুঞ্জির মতে রত্নমাণিক্য 7 বছর বয়সে রাজা হন। তার রাজত্বকালে রাজপরিবার ছিল ষড়যন্ত্রে ও সংঘর্ষে পূর্ণ। তিনি দুইবার রাজত্ব করেছিলেন। প্রথমবার 1601 শকে রাজ্যলাভ করে সেই শকেই সিংহাসনচ্যুত হয়েছিলেন। দ্বিতীয়বার 1607 হতে 1634 শক পর্যন্ত, 1685 থেকে 1712 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। চম্পক বিজয় নামক সমসাময়িক ইতিহাসমূলক কাব্য থেকে জানা যায় যে রত্নমাণিক্য নাবালক হওয়ায় তার মাতুল অর্থাৎ রামদেব মাণিক্যের শ্যালক বলি ভীম নারায়ণ অভিভাবক হিসাবে দক্ষতার সঙ্গে রাজ্য শাসন করতে থাকেন। কিন্তু তিনি রত্নমাণিক্যকে নিরাপদ রাখার জন্য অন্যান্য সিংহাসনের দাবিদারদের অনেককেই হত্যা করেন। এই সময় শায়েস্তা খানের পরিবর্তে বাহাদুর খান বাংলার সুবেদার পদে এলে তার প্রতি আনুগত্য প্রদর্শনের জন্য জমিদাররা তার দরবারে উপস্থিত হয়েছিলেন। বলি ভীম নারায়ণ দরবারে উপস্থিত না হওয়ায় বাহাদুর খান তার উপর অসন্তুষ্ট হন। তিনি পূর্বের নিয়মিত বার্ষিক 3টি হস্তি ছাড়াও আরও অর্থ ও হস্তি দাবি করেন। বলি ভীম নারায়ণ তা দিতে বিলম্ব করায় তাকে বন্দি করে সুবেদার এর দরবারে আনা হয়। তাকে বন্দি করে সুবেদারের দরবারে আনা হয়। শেষ পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি নিষ্কৃতি পান। তাহলে ত্রিপুরার রাজার প্রতিনিধি বা তাকে রাজাই বলা যায়, যিনি বাংলার নবাবের দ্বারা ধর্মান্তরিত হয়েছিলেন। জনশ্রুতি এইরূপ, বলি ভীম নারায়ণকে হত্যা করা হয়েছিল। বলি ভীম নারায়ণের পর রামদেব মাণিক্যের ভ্রাতুষ্পুত্র নরেন্দ্র মাণিক্য দ্বিতীয়বার সিংহাসন দাবি করেন এবং সুবেদারকে অতিরিক্ত হস্তি ও কর প্রদানের প্রতিশ্রুতি দেন এবং মুঘলদের সাহায্য নিয়ে ত্রিপুরার রাজা হন। 1693 খ্রিস্টাব্দে তিনি নিজ মুদ্রা প্রচলন করেন। তিনি স্নেহবশত রত্নমাণিক্যকে হত্যা না করে নজরবন্দি করে রাখেন। নরেন্দ্র মাণিক্য জনপ্রিয় ছিলেন না, ফলে জনসমর্থন নিয়ে গোবিন্দ মাণিক্যের ভ্রাতা জগন্নাথ ঠাকুরের পুত্র চম্পক রায় সেনাপতি মীর খানের সহায়তায় চণ্ডীগড়ের যুদ্ধে নরেন্দ্র মাণিক্যকে পরাজিত করে সিংহাসনে আরোহণ করেন। চম্পক রায় রত্নমাণিক্যকে ত্রিপুরার সিংহাসনে পুনঃপ্রতিষ্ঠিত করেন এবং নিজে যুবরাজ নিযুক্ত হন। নরেন্দ্র মাণিক্য 2 বছর রাজত্ব করেছিলেন। চম্পক রায় যোগ্যতার সঙ্গে শাসন কার্য পরিচালনা করতে থাকেন। তিনি মুসলমানদের বার্ষিক হস্তিকর প্রদান বন্ধ করে দেন। চম্পক রায়ের একনায়কতন্ত্র সুলভ আচরণ অনেকেরই বিরক্তি এবং ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায়। চম্পক রায়ের বিরোধিতা রত্নমাণিক্যকে চম্পক রায়ের বিরুদ্ধে নানা অভিযোগে আনার রত্নমাণিক্য তাকে বন্দি করে হত্যা করেন। এটা রত্নমাণিক্যের একটা ভুল ছিল। চম্পক রায়ের মৃত্যুর পর রত্নমাণিক্য নিজ হাতে রাজ্য শাসন করেন। তিনি বৈমাত্রেয় ভ্রাতা দুর্জয় সিংহকে যুবরাজ এবং ঘনশ্যামকে বড় ঠাকুর পদে নিযুক্ত করেন। সবচেয়ে কনিষ্ঠ ভ্রাতা চন্দ্রমণিকে বাংলার সুবেদারের দরবারে প্রতিনিধি হিসাবে নিযুক্ত করেন। কালক্রমে ত্রিপুরার শান্তি শৃঙ্খলা ফিরে আসে। রত্নমাণিক্য মুঘলদের হস্তিকর প্রদান করে নামমাত্র বশ্যতা স্বীকার করলেও কার্যত স্বাধীনভাবে রাজত্ব করেছিলেন। এই প্রসঙ্গে মেজর স্টুয়ার্ট রচিত বাংলার ইতিহাস বই একটা প্রাসঙ্গিক তথ্য। তিনি লিখেছেন, যদিও ইতিপূর্বে মুসলমানদের বাহুবলে ত্রিপুরা লুণ্ঠিত ও বিজিত হয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে তার স্বাধীনতা বিলুপ্ত হয়নি। ত্রিপুরেশ্বর স্বাধীন ছত্র ধারণপূর্বক নিজ নামাঙ্কিত মুদ্রা প্রচলন করেন। কথিত আছে 1709 খ্রিস্টাব্দে ত্রিপুরার রাজা নবাবকে যেরূপ উপঢৌকন প্রেরণ করতেন, নবাবও সেইরূপ তাকে খেলাত প্রদান করতেন। সময়ের বিচারে মুর্শিদ কুলি তখন বাংলার দেওয়ান ছিলেন, তখনও নবাব হননি।
সেই সময় বাংলার সুবেদার ছিলেন আজিমুস শান। প্রকৃত অর্থে মুর্শিদ কুলি রাজত্ব বিভাগের প্রধান ছিলেন এবং আজিমুস শানের সঙ্গে কলহের কারণে ঢাকা থেকে রাজস্ব দপ্তর মুর্শিদাবাদে স্থানান্তরিত করেছিলেন। 1722 খ্রিস্টাব্দে দিল্লির বাদশাহ প্রথম শাহ আলম এক প্রতিনিধি মারফত রত্নমাণিক্যের সঙ্গে এক সন্ধি স্থাপন করেছিলেন বলেও জানা যায়। উল্লেখ্য, দ্বিতীয় রত্নমাণিক্যের রাজত্বকালে আসামের রাজা রুদ্র সিংহ ত্রিপুরা রাজের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে রতন কন্দলি এবং অর্জুন দাস বৈরাগী নামক দুইজন রাজদূতকে আনন্দিরাম মেধি নামক এক বাঙালি গায়কের সঙ্গে ত্রিপুরার রাজদরবারে প্রেরণ করেছিলেন। এই সময় রুদ্রসিংহ মুঘলদের বিরুদ্ধে এক প্রতিরোধ বাহিনী গড়ে তোলার পরিকল্পনা করেছিলেন। মুঘলদের বিরুদ্ধে ত্রিপুরার রাজা তাকে সাহায্য করবেন কিনা সে সম্পর্কে অবগত হওয়ার জন্য তিনি তাদের ত্রিপুরায় প্রেরণ করেছিলেন। রত্নমাণিক্য উপরোক্ত রতনকন্দলি ও অর্জুন দাস বৈরাগীকে সাদরে গ্রহণ করেন এবং বিনিময়ে রত্নমাণিক্য 1710 খ্রিস্টাব্দে রামেশ্বর ভট্টাচার্য, ন্যায়ালঙ্কার ও উদয়নারায়ণ বিশ্বাসকে ত্রিপুরার রাজপ্রতিনিধি হিসাবে আসামে পাঠিয়েছিলেন। অনুরূপভাবে আসামের রাজা রুদ্রসিংহ আসামের রাজধানী রংপুরে 1711 খ্রিস্টাব্দে সাড়ম্বরে ত্রিপুরার প্রতিনিধিদের গ্রহণ করেছিলেন। এই রতন কন্দলি শর্মা এবং অর্জুন দাস বৈরাগী ত্রিপুরা বুরুঞ্জি লিখেছিলেন, যা ত্রিপুরা এবং আসামের সঙ্গে সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল। 1 বছর সময়কালের মধ্যেই রুদ্রসিংহ রতন কন্দলি ও অর্জুন দাস বৈরাগীকে দ্বিতীয়বার ত্রিপুরায় প্রেরণ করেন। 1712 খ্রিস্টাব্দের 15ই এপ্রিল রাজা রত্নমাণিক্য তাদের গ্রহণ করলে তারা রুদ্রসিংহের একটি গোপন পত্র রাজাকে দেন। তাতে রাজা তার বিশ্বস্ত অনুচরদের সঙ্গে পরামর্শ করে মুঘলদের বিরুদ্ধে রুদ্রসিংহকে কতটা সাহায্য করতে পারতেন তা রুদ্রসিংহকে জানাতে অনুরোধ করা হয়। উল্লেখ্য, উদয়পুর থাকাকালে আসামের দূতদ্বয় তাদের সহযোগিতায় ত্রিপুরার মদন উৎসব উপভোগ করে আনন্দিত হন। এটা ত্রিপুরা বুরঞ্জিতে উল্লেখ করা আছে। 1709 খ্রিস্টাব্দ থেকে 1715 খ্রিস্টাব্দের মধ্যে তারা 3 বার ত্রিপুরায় দূত হিসাবে আগমন করেছিলেন। তাদের রচিত ত্রিপুর দেশের কথা লেখো গ্রন্থ থেকে ত্রিপুরা সম্পর্কে অনেক তথ্য জানা যায়। রতন কন্দলি ও অর্জুন দাস বৈরাগীর অবস্থানকালে ত্রিপুরার রাজা দ্বিতীয় রত্নমাণিক্যকে তার বৈমাত্রীয় ভ্রাতা ঘনশ্যাম বড় ঠাকুর সিংহাসনচ্যুত করে মহামাণিক্য উপাধি ধারণ করে ত্রিপুরার সিংহাসন অধিকার করেন। আসামের এই রাজদূতরা রাজপ্রাসাদের এই ষড়যন্ত্রের বিস্তারিত বিবরণ লিখে গেছেন ত্রিপুর দেশের কথা লেখতে। সমসাময়িক বিবরণী হিসাবে এই গ্রন্থটির ঐতিহাসিক মূল্য অনেক। ত্রিপুর দেশের কথা লেখ অনুযায়ী দ্বিতীয় রত্নমাণিক্য বৈমাত্রীয় ভ্রাতা ঘনশ্যাম বড় ঠাকুর রত্নমাণিক্যর প্রতি বিক্ষুব্ধ ছিলেন, কারণ রত্নমাণিক্য নিজ শালক কবিশেখর নারায়ণকে দেওয়ান নিযুক্ত করেছিলেন এবং নিজ ভাগ্নির সঙ্গে রাজদুর্লভ নারায়ণের বিবাহ দিয়ে তাকে অনেক উচ্চ সম্মান দান করে কোতোয়াল মুশিক নিযুক্ত করেন। ঘনশ্যাম বড় ঠাকুর সিংহাসন অধিকারের জন্য ষড়যন্ত্রে লিপ্ত হন। তিনি মুরাদ বেগ নামক এক মুঘলের সহযোগিতা লাভ করেন। মুরাদ বেগের বিবাহিতা ভগিনীকে রত্নমাণিক্য অসম্মান করেছিলেন বলে মুরাদ বেগ রত্নমাণিক্যের প্রতি অসন্তুষ্ট ছিলেন। শত্রু আমার বন্ধু ঘনশ্যাম ঠাকুর এই সুযোগে মুরাদ বেগের সঙ্গে একটা ষড়যন্ত্র করেন। ঘনশ্যাম বড় ঠাকুরকে সাহায্য করার উদ্দেশ্যে মুরাদ বেগ ঢাকায় লোক সংগ্রহের উদ্দেশ্যে যাত্রা করেন। ঘনশ্যাম বড় ঠাকুর এই সময় মুঘলদের প্রাপ্য হস্তি সংগ্রহের উদ্দেশ্যে অন্য বছরের তুলনায় অধিক লোকজন সহ খণ্ডল পরগনায় অবস্থান করতে থাকেন। মুরাদ বেগের দ্বারা প্ররোচিত হয়ে মামুদ সাপি নামক মুঘল কর্মচারী ত্রিপুরা রাজ্যের কাছ থেকে প্রাপ্ত হস্তিকর সংগ্রহের উদ্দেশ্যে সশরীরে ত্রিপুরা অভিযান করেন। ঘনশ্যাম বড় ঠাকুর মামুদ সাপির সমর্থন লাভ করেন। রত্নমাণিক্যের শুভাকাঙ্ক্ষীরা তাকে ঘনশ্যাম বড় ঠাকুরের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক করে দিলেও রত্নমাণিক্য তাদের কথায় বিশ্বাস করেননি। কোনো সতর্কতামূলক ব্যবস্থা তিনি গ্রহণ করেননি। সুতরাং ঘনশ্যাম বড় ঠাকুর ষড়যন্ত্র সফল করার পূর্ণ সুযোগ পেয়ে যান। ঘনশ্যাম বড় ঠাকুর মুরাদ বেগের সঙ্গে রত্নমাণিক্যের আপোষ মীমাংসার অজুহাতে মুরাদ বেগ এবং মামুদ সাপির সঙ্গে সসৈন্যে উদয়পুরে আসেন। রত্নমাণিক্য যুবরাজ দুর্জয় সিংহ রাজদুর্লভ নারায়ণকে তাদের অনিচ্ছা সত্ত্বেও মুরাদ বেগের সঙ্গে আলোচনার জন্য প্রেরণ করেন। ঘনশ্যাম বড় ঠাকুর তাদের বন্দী করে। যুবরাজ দুর্জয় সিংহ
মামুদ শফিকে 10,000 টাকা উৎকোচ দিয়ে মুক্তি লাভ করতে সক্ষম হন। তিনি রাজাকে সমস্ত ঘটনা অবগত করলে রাজার ঘনশ্যামের প্রতি বিশ্বাস অটুট থাকে। এই অবস্থায় ঘনশ্যাম বড় ঠাকুর সশূন্যে রত্নমাণিক্যের দরবারে প্রবেশ করে এবং সিংহাসনে উপবিষ্ট রত্নমাণিক্যকে বলপূর্বক সিংহাসন থেকে নামিয়ে নিজেই সিংহাসনে অধিষ্ঠিত হয় এবং মহেন্দ্রমাণিক্য উপাধি গ্রহণ করে। এই ঘটনাটি ঘটে সোমবার 10 মে 1712 খ্রিস্টাব্দে এবং আসামের দূতদের চোখের সামনেই এই ঘটনা ঘটে। সিংহাসনচ্যুত রত্নমাণিক্যকে কারাগারে বন্দী করে রাখা হয়। রত্নমাণিক্যের ভগ্নিপতি কোতোয়াল মুসিফ রাজদুর্লভ নারায়ণের প্রতি ঘনশ্যাম বড় ঠাকুরের পূর্ব থেকেই অসন্তুষ্টি ছিল, সুতরাং রাজদুর্লভ নারায়ণকে প্রাণদণ্ড দেওয়া হয়। নতুন রাজার অনুমতি নিয়ে তার পত্নী মৃত স্বামীর সঙ্গে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দিয়ে সতীত্ব বরণ করেন। এই সময় মহেন্দ্রমাণিক্যের প্রাসাদ এক অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলে গঙ্গানারায়ণী নামে প্রাসাদের এক ধাত্রী মহেন্দ্রমাণিক্যকে উপদেশ দেয় যে রত্নমাণিক্যকে জীবিত রাখলে নানা অঘটন ঘটতে পারে, সুতরাং তাকে যেন হত্যা করা হয়। গঙ্গানারায়ণীর পরামর্শ মতো রত্নমাণিক্যকে নির্মমভাবে হত্যা করা হয় এবং গোমতীর তীরে তার দেহ সৎকার করা হয় সাধারণ মানুষের মতো। রত্নমাণিক্যের পত্নীরা রত্নমাণিক্যের মাতার অনুমতি নিয়ে মৃত স্বামীর সঙ্গে চিতায় আরোহণ করে সতীত্ব বরণ করে। কৈলাসচন্দ্র সিংহের মতে দ্বিতীয় রত্নমাণিক্যের 125 জন পত্নী ছিলেন এবং সকলেই ছিলেন নিঃসন্তান। রত্নমাণিক্যের এই হত্যাকাণ্ডের পাপ থেকে উদ্ধারের জন্য বহু ব্রাহ্মণকে দান ধান্য করা হয়। ত্রিপুরার ইতিহাসে রত্নমাণিক্যের রাজত্বকাল ছিল এক ঘটনাবহুল ইতিহাস। রাজাদের বহু পত্নীর দৃষ্টান্ত রত্নমাণিক্যের সময় ত্রিপুরায় দেখা গেছে। রত্নমাণিক্যের পর যার রাজত্বকাল নিয়ে আলোচনা করব তিনি হচ্ছেন মহেন্দ্রমাণিক্য। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। রত্নমাণিক্যের শাসনকাল 1712 থেকে 1713, মাত্র 1 বছর শাসন করেছিলেন। তারপর 1713 থেকে 1728 পর্যন্ত দ্বিতীয় ধর্মমাণিক্য রাজত্ব করেছিলেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এমন ইন্টারেস্টিং ভিডিও এবং ত্রিপুরার ইতিহাস জানতে অবশ্যই হিস্ট্রি আইকিউ চ্যানেলটাকে সচরাচর যেমন সাপোর্ট করে এসছেন তেমনি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।